এখন এই ট্রাম্পের যে বক্তব্য, তিনি বলছেন যে সোমবারের মধ্যে ইরানকে অবশ্যই চুক্তি করতে হবে এবং হরমুজ প্রণালী খুলিয়ে দিতে হবে। যদি হরমুজ প্রণালী সোমবারের মধ্যে খুলে না দেয় তাহলে মঙ্গলবার আমি ইরানকে ধ্বংস করে দেব। প্রশ্ন হচ্ছে, মঙ্গলবার ইরানকে ধ্বংস করার ক্ষমতা তার আছে কিনা? এখন এই যে ধ্বংস করার ক্ষমতা তার আছে কিনা, এই প্রশ্নের সাথে সাথে ইরানের ব্যাপারটা সামনে আসবে যে ইরানের মানে সে যদি এরকম একটা আক্রমণ নিয়ে আসে বা এরকম একটা আক্রমণের পরিকল্পনা নিয়ে আসে, তাহলে সেখানে ইরান কতটা টিকে থাকতে পারবে। দেখুন, এই আক্রমণের পর মানে গত রাতে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ডের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা কমপক্ষে 2টা বিমান, সামরিক বিমান এবং 2টা হেলিকপ্টার তারা ধ্বংস করেছে, এটা হচ্ছে তাদের দাবি। আর আমেরিকার কথা ছিল যে আমরা ওই অপারেশনে চলে গিয়েছি, অপারেশনে যাওয়ার পরে আমাদের এই যে কি বলে C-130 বিমানগুলো, যেই বিমান হচ্ছে ব্যাপক পরিমাণে বিশাল বিমান, মানে কার্গো বিমানের মতো আর কি, সেই C-130 বিমান আমাদের বালুতে আটকে যায় এবং সেগুলোকে ধ্বংস করে আসছে। এখন সেখানে অনেকগুলো প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে, আপনারা যদি সেই ছবিগুলো দেখেন দেখবেন যে এখানে একটা বিমান ধ্বংস হয়েছে, তার পাশে আর একটা বিমান ধ্বংস হয়েছে, তার পাশে একটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে, তার পাশে আর একটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে, মোটামুটি একই জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেখানে বিমানটি বালুতে গেড়ে যায়, বালুতে আটকে যায়, তাহলে আপনি সেখানে দ্বিতীয় আরেকটা বিমান, এত বড় বিমান কেন সেখানে আপনি অবতরণ করাবেন? প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিমান দুটিকে তো আর আপনি একত্রে অবতরণ করাচ্ছে না যে এই তুই পাশ দিয়ে নাম, আমিও পাশ দিয়ে নামতেছি, একত্রে নামতেছি, মানে রানওয়ের মতো বড় বড় রানওয়েতেও, বড় বড় বিমানবন্দরের রানওয়েতে, বড় বড় সামরিক ঘাটির রানওয়েতে পর্যন্ত 2টো বিমান একত্রে নামায় না। আপনি সেখানে মাটির উপরে অথবা তাদের কথা অনুযায়ী বালুর উপরে 2টো বিমানকে কি একত্রে নামানো হয়েছে? নামানো হয়নি। তাহলে একটা বিমান নামার পরে যদি সেটা বালুতে আটকে যায়, তাহলে দ্বিতীয় বিমানটা আপনি কেন নামিয়েছিলেন সেই? এরপরে হচ্ছে, বিমান না হয় বালুতে আটকে গেল, হেলিকপ্টারের কি হয়েছিল? হেলিকপ্টার তো বালুতে আটকে যাওয়ার মতো না। মানে হেলিকপ্টার আপনি নামাচ্ছেন নামাচ্ছেন নামাচ্ছেন, সে ওখানে যদি দেখে যে না এখানে আমার আসলে মানে দেবে যাচ্ছে, সে উঠে যাবে, সে তো আর বালুতে আটকে যাবে না। বিমান আপনি নামাচ্ছেন, বিমান নামার পরে দৌড় দিল, মনে করলেন যে হ্যাঁ বালুর মধ্যে আটকে গেছে। কিন্তু যেই ছবিগুলো এসেছে আজকে দিনের আলোতে ইরান থেকে, তাতে ওই জায়গাতে আটকে যাওয়ার মতো বালু নেই, আটকে যাওয়ার মতো বালু নেই ওখানে। আর এই যে বিমানগুলো, এই বিমানগুলো মোটামুটি ধরেন এতখানিক, মানে 1 বিঘত পর্যন্ত বালুর মধ্যে এই বিমান গিয়ে মানে উড়ে যেতে পারে, মানে এই বালুর মধ্যে দিয়ে সে হচ্ছে বালুকে রানওয়ে বানাতে পারে, এরকম শক্তিশালী বিমান বা এরকম ক্ষমতা সম্পন্ন বিমান। সেখানে যে ছবিগুলো শেয়ার হয়েছে তাতে কোনো বালুর চিহ্ন নেই। হ্যাঁ, মাটি, শক্ত মাটি, কিছু কিছু পাথরের মতো আছে। এখন এরকম একটা জায়গাতে আপনি ধরলাম বালুর মধ্যে আটকে গেল, দ্বিতীয় বিমানটা কেন নামালেন? দ্বিতীয় বিমানটা নামালেন, হেলিকপ্টার গুলো কেন নামালেন? হেলিকপ্টার গুলো নামালেন, তারপরে হচ্ছে সবগুলো এক জায়গাতে কিভাবে ধ্বংস হয়? এখন এজন্য এরকম ভাবে অনেকে বলছেন, যদিও এটার অনেক তথ্য আরো আস্তে আস্তে আসবে, যে খুব সম্ভবত এই পাইলটকে উদ্ধার করার জন্য আমেরিকা এইখানে একটা ট্রায়াল করেছিল। শুধুমাত্র পাইলটকে উদ্ধার না, ট্রায়ালটা ছিল যে আমরা যদি ইরানের মধ্যে একটা গ্রাউন্ড অপারেশন বা একটা স্থলযুদ্ধ চালাই, তাহলে সেই স্থলযুদ্ধে আমরা কোন একটা জায়গায় একটা অস্থায়ী ক্যাম্প বসিয়ে কিভাবে কাজ করতে পারি। এবং খুব সম্ভবত তারা এই বিমান এবং হেলিকপ্টার গুলো নিয়ে ওখানে রেখে তারপরে হচ্ছে ওখান থেকে তারা একটা নির্দিষ্ট রেডিয়াস ধরে তারা তল্লাশি চালিয়েছিল। পরবর্তীতে এটার তথ্য হয়তো ইরান পেয়ে যায় এবং ইরান সেখানে আক্রমণ চালায়, মানে ওগুলো ওই মাটিতে ভূমিতে থাকতেই আক্রমণ চালায়। আরেকটা হতে পারে যে ওগুলোর একটা ভূমিতে থাকতে আক্রমণ চালায়, সেটা আর উঠতে পারে না, পরবর্তীতে আরেকটা যায় তাদেরকে উদ্ধার করতে, কারণ এগুলো কাছাকাছি ছিল, ব্যাপক পরিমাণে বিমান উড়াউড়ি করছিল, উদ্ধার করতে যায়, সেটাও আঘাতপ্রাপ্ত হয়।
এ কারণে এই যে আঘাতপ্রাপ্ত হওয়া, বারবার আঘাতপ্রাপ্ত হওয়া এবং সেগুলো ধ্বংস হওয়া, এখন আমেরিকা ওখানে কি বলবে? আমেরিকার এটা বলার সুযোগ নাই যে আমরা ওখান থেকে তাকে নিয়ে আসার সময় ইরানের আমরা পালিয়ে এসেছি। এটা তারা বলবে না, বলার সুযোগ নাই। আবার ইরানও এটা প্রমাণ করতে পারবে না যে সে এটাকে আক্রমণ করেছে। হয়তো বা একটা সময় পরে পারবে, ওইখানে যদি ইরানের কোনো মিসাইল টিসাইলের ধ্বংসবশেষ বা ভাঙা অংশ থাকে সেগুলো দিয়ে। আর এই সমস্ত জিনিসের জন্য এখন ইরানের যেই পরিমাণ এক্সপার্টদের কাজ করা দরকার, তারা এই বিষয় নিয়ে কাজ করবে নাকি তারা এখন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকবে, এরকম একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকার যে সমস্ত প্রাইভেট স্যাটেলাইট কোম্পানি ছিল, যেগুলো বিভিন্ন দেশের যুদ্ধে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে স্যাটেলাইট চিত্রগুলোকে বিশ্লেষণ করে তারপরে বলতো যে হ্যাঁ এখানে এই কয়টা বিমান ছিল, এখানে ওই কয়টা বিমান ছিল, বিমানটা 1 ঘন্টা আগে এই জায়গায় ছিল, 2 ঘন্টা আগে এইখানে ছিল, সেই স্যাটেলাইট কোম্পানিগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে তোমরা ইরানের বলতে আমেরিকার সাথে সংশ্লিষ্ট, আমেরিকার বিরুদ্ধে যায়, আমেরিকার বিপক্ষে যায় এরকম কোন স্যাটেলাইট চিত্র প্রকাশ করতে পারবা না। তার মানে হচ্ছে ওইখানে সঠিক তথ্যটা যেন না আসে সেটার জন্য তারা সবকিছু করছে, এবং এটা বিভিন্ন সময় করে। আমরা যতই মুক্ত তথ্য, মুক্ত বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা যতটাই বলি, তারা সবসময় তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে রাখে। যাই হোক, গেল সেটা। এখন ইরান বলছে যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের প্রথম আঘাত ছিল এবং এই আঘাতে আমরা সফল, এটা হচ্ছে ইরানের কথা। আর আমেরিকার কথা হচ্ছে ওখানে ইরান কোনো আঘাত করতে পারে নাই, আমরাই আসার সময় এই বিমানগুলো যেন ইরানের হাতে না পড়ে এজন্য ধ্বংস করে দিয়ে আসছি। এখন এই বিমানগুলো যেন ইরানের হাতে না পড়ে সেজন্য ধ্বংস করে দিয়ে আসা, হতে পারে যে এত গুরুত্বপূর্ণ বিমান ইরানের হাতে পড়লে সে তো এইগুলো ব্যবহার করবে, তাকে আমি কেন দেবো এই ফ্রি বিমান, হতে পারে। কিন্তু এখানে আরো একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই অভিযানকে আমেরিকা যতটা সফল হিসাবে প্রচার করছে, ট্রাম্পের ইনার সার্কেলের আলোচনায়, তার কাছাকাছি যারা আছে এদের আলোচনায় এবং সঠিক তথ্যটা তারা জানার কারণে এটাতে তারা যথেষ্ট পরিমাণে সফল না। এবং ওই যে আমাদের দেশে একটা কথা আছে, বলে যে কুত্তার লেজে পা পড়লে কুত্তা একেবারে পাগলা কুত্তা হয়ে যায়। মানে কুকুরের লেজে যখন আপনি কি বলে পাড়া দেবেন, তখন সে লেজে ব্যথা পায়, লেজে ব্যথা পেলে সে অনেক বেশি চিল্লাচিল্লি করে। তো খুব সম্ভবত এখানে এরকম একটা জিনিস ঘটতে পারে যে আসলে এই বিষয়টাতে ট্রাম্প যতটা সফলভাবে প্রচার করছেন, বিষয়টা ততটা সফল না, বরং আরো বেশি মর্মান্তিক তাদের জন্য, আরো বেশি কি বলে আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা। হয়তো বা এরকম হতে পারে, এখন ট্রাম্প সকালবেলা উঠে বলছেন যে আমাদের যে পাইলটকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি সে গুরুতর অসুস্থ, গুরুতর আহত। এখন এই গুরুতর আহত থেকে একদিন পরে যদি বলা হয় যে সে নিহত হয়েছে, যে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, এটাকে তারা সফল একটা অপারেশন হিসেবে দেখাবে। কিন্তু ঘটনাটা এরকমও হতে পারে যে আসলে সে নিহত অবস্থায় তাকে উদ্ধার করেছে, এবং এটার কারণে হয়তোবা ট্রাম্প অনেক বেশি ক্ষেপে গেছে। এবং ওখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যতটুকু দেখা যাচ্ছে তারা যেভাবে বলছে তার চেয়েও অনেক বেশি। এবং এই কারণে ট্রাম্প ক্ষেপে ওই যে শব্দগুলো সে ব্যবহার করছে, বাস্টার্ড টাস্টার্ড ব্যবহার করে, হ্যাঁ মাথা নষ্ট। এবং কি যে সোমবারের মধ্যে তুমি যদি সব খুলে না দাও, হরমুজ প্রণালী যদি খুলে না দাও, একটা চুক্তি যদি না করো, আমি তোমাকে শেষ করবো। তো ভাই, আপনার যদি অপারেশন সফল হয়, আপনি যদি এখানে সফল একটা অভিযান পরিচালনা করেন, তাহলে আপনি কেন বলবেন যে সোমবারের মধ্যে তোমার চুক্তি করতে হবে? আপনি বলবেন তুই চুক্তি করবি না, কোনো অসুবিধা না, আমি তোর পেটের ভিতরে ঢুকেই তো আমার পাইলটকে নিয়ে আসছি, দেখো না এরকম করে তোর রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসবো, বলবেন তখন। এখন ট্রাম্প বলছে যে ট্রাম্পের যারা এখন ইরানের যারা তাদের সাথে আলোচনা করছে, নেগোশিয়েট করছে, এই যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা করছে, তাদেরকে সে মাফ করে দিয়েছে। এটা হচ্ছে তার কথা, যে তাদেরকে আমি মাফ করেছি, তাদেরকে মারবো না। ট্রাম্পের কথা একটু আগে ফক্স নিউজে বলছে যে তাদেরকে আমি মারবো না, তাদেরকে মাফ করে দিয়েছি, তাদেরকে ক্ষমা করে দিলাম, কারণ তারা আমাদের সাথে আলোচনা চালাচ্ছে, বাকিদেরকে আমি মেরে ফেলবো।
তো যে 2-3 জন আলোচনা চালাচ্ছে তাদেরকে তুমি জীবিত রাখবো, বাকিদেরকে মেরে ফেলবে, এরপরে কে আলোচনা চালিয়ে তারপর হচ্ছে তোমার সাথে চুক্তি করবো, হয়তো করতে পারে, আমি জানি না। কিন্তু এই ধরনের কথাবার্তা বা চিন্তা ভাবনা, তারা কারা? তাদের মধ্যে একজন হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন হচ্ছে ইরানের কি বলে, ইরানের এই পার্লামেন্ট স্পিকার। এদের কথা হয়তো তিনি বলতে পারেন, কিন্তু এই দুজনের কথা কি? এই দুজনের কথা হচ্ছে, ভাই আমরা তো আমেরিকার সাথে আলোচনা করি না। এখন আমেরিকা বলছে আমাদের সাথে যারা আলোচনা করতেছে তাদেরকে আমি মাফ করে দিচ্ছি, তাদেরকে আমি বাঁচিয়ে রাখবো। তারা বলছে আমরা আমেরিকার সাথে আলোচনা করি না, আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনাই হয় নাই, সরাসরি কোনো কথাই হয় নাই। হ্যাঁ, পাকিস্তানের মাধ্যমে আমাদের কাছে কিছু প্রস্তাব পাঠানো হয়েছিল, আমরাও সেটার উত্তর দিয়ে দিছি, ঝামেলা শেষ। তাহলে এজন্য এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের যে সমস্ত বক্তব্য এবং ট্রাম্প যেভাবে এই যুদ্ধটাকে চালিয়ে নিচ্ছেন, এতে আসলে ট্রাম্পের আশেপাশের কয়েকজন মানুষ ছাড়া কেউই খুশি না। হ্যাঁ, খুশি হবে, আমেরিকানরা খুশি হবে, কখন হবে? যদি সে তার এই যে তেরামি বা কারো কথা না শুনে হচ্ছে ব্যাপক পরিমাণে হামকি ধামকি দিয়ে যদি সে সফল হয়, যে হ্যাঁ ইরানে সে এমন মানে করলো, কি বলে, মানে ইরানকে এমন ভাবে মাটির সাথে গুলিয়ে দিল যে ইরানের আর কেউ নেই হাত তুলে আমেরিকার বিরুদ্ধে হচ্ছে আঙ্গুল তুলে কথা বলার মতো, তখন হয়তো বলবে দেখো আমি কিন্তু করেছি। কিন্তু বর্তমান যে অবস্থা, তাতে এটা মনে হয় না। হ্যাঁ, এটা বাস্তব, এটা আমাদের স্বীকার করতে হবে যে আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এখনো পর্যন্ত। তার ফায়ার পাওয়ার অনেক শক্তিশালী, তার অপশন অনেক বেশি। একটা বিমান বিধ্বস্ত হয়, সে আরো 2টা বিমান নিয়ে আসে, 2টা বিমান বিধ্বস্ত হয়, সে আরো একটা নিয়ে আসতে পারে। একটা বিমানবাহী রণতরী বিধ্বস্ত হয় বা রণতরী হচ্ছে আগুন লাগে, সে আরেকটা নিয়ে আসতে পারে। একটা বিমানবাহী রণতরীতে আক্রমণ হলে সে 3টা বিমানবাহী রণতরী নিয়ে আসতে পারে। সে তার F-16 যুদ্ধ বিমান যদি কাজে না লাগে, সে F-35 যুদ্ধ বিমান নিয়ে আসতে পারে। সে F-35 যুদ্ধ বিমান যদি কাজে না লাগে, সে আরো শক্তিশালী বিমান নিয়ে আসতে পারে। এই ধরনের তার অপশন আছে অনেক বেশি। এটা তো জানা যে সে সুপার পাওয়ার, এবং এই সুপার পাওয়ার কার উপর আক্রমণ করছে? ইরানের উপরে। আর ইরান সামরিক দিক থেকে এই সুপার পাওয়ারের কাছে কিছুই না। আমরা যতই বলি ইরানের মিসাইল এটা করেছে, ইরানের মিসাইল ওটা করেছে, তার ব্যালিস্টিক মিসাইল এটা করেছে, তার কি বলে ক্লাস্টার মিসাইল এটা করেছে, ঠিক আছে, কিন্তু এই সুপার পাওয়ারের কাছে বিশাল কিছু না। বিশাল কিছু কোনটা? বিশাল কিছু হচ্ছে হরমুজ প্রণালী। ইরান সেটা ধরে রেখেছে। এজন্য ট্রাম্প সবকিছুর উপরে খালি হরমুজ হরমুজ করতেছে, যে হরমুজ খুলে দাও, হরমুজ খুলে দাও, হরমুজ খুলে দাও। কখনো বলছে হরমুজ আমাদের দরকার নাই, কখনো বলছে হরমুজ ছাড়া হবেই না, কখনো বলছে হরমুজ বন্ধ হলো আমার সমস্যা নাই, কখনো বলছে হরমুজ খোলা ছাড়াই চলবে না, কখনো বলছে হরমুজ আমার না, কখনো বলছে হরমুজ আমার, কখনো বলছে হরমুজ হচ্ছে অন্যান্য দেশ এখান থেকে তেল নেয়, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কখনো বলছে এটার নাম হরমুজ প্রণালী না, এটার নাম ট্রাম্প প্রণালী দেব। তো তার এই যে বক্তব্যগুলো, কেন ট্রাম্পকে নিয়ে আমরা এত বেশি কথা বলি? কারণ এই যুদ্ধ চালু করেছে ট্রাম্প, এই যুদ্ধ বন্ধ করবে ট্রাম্প। ট্রাম্প যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি ইরান থেকে চলে যাচ্ছি, ইরানের উপর আক্রমণ করব না, ইরানের সাথে হচ্ছে লড়তে আসবো না, যুদ্ধ থেমে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে সে এখন এমন একটা জায়গায় এসে সে আটকে গেছে যেখান থেকে তার সামনে আগানো সম্ভব হচ্ছে না, যে কারণে সে এরকম হচ্ছে স্ববিরোধী কথাবার্তা বলছেন। এটাতে বিশ্লেষক হওয়ার কিছু নেই, এটার মধ্যে থেকে তার কৌশল খোঁজারও তেমন কিছু নাই। কিন্তু হ্যাঁ, হতে পারে যে সে শেষ পর্যন্ত গিয়ে সফল হচ্ছে। ট্রাম্পের এই গতকালের আক্রমণের এবং এই আক্রমণের পরে তিনি যে সৈন্যকে সফলভাবে নিয়ে গিয়েছেন, এটা নিয়ে আর কেউ হাততালি না দিলেও নেতানিয়াহু সবার আগে হাততালি দিয়েছে। আরে আমার বন্ধু ট্রাম্প, তুমি হেভি একটা কাজ করেছো, এটাই তো তুমি সফলতা, এটাই তোমার সবচেয়ে সফলতা, এই দেখো তুমি সফল হয়েছো। নেতানিয়াহু এটা বলছে যে তুমি সফল হয়েছো এবং তোমার কাছ থেকে আমি এই ধরনের সফলতাই আশা করি। আমেরিকার সেনাবাহিনী